বালু গেছিল আগেই, এবার গেল মদন। কালীঘাট শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন অনেকটা সেই হারাধনের 10টি ছেলে ঘুরে পাড়াময় আমরা ছড়া পড়েছিলাম ছোটবেলায়, এখনকার বাচ্চারা হয়তো পড়ে না। সেখানে একটা একটা করে সেই ছেলেদের হারানোর খবর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রোজই এরকম একটা করে খবর পাচ্ছেন, একজন একজন করে তিনি হারাচ্ছেন। আমি চন্দ্রিমা ভট্টাচার্যকে এই তালিকায় বলিনি, মানে বালুদা এবং মদনদার কথাই বলছিলাম, কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পুরনো সেনাপতি। চন্দ্রিমা ভট্টাচার্য সেই অর্থে তৃণমূল কংগ্রেসে অনেক পরে এসেছেন, কিন্তু এই বালু মল্লিক, মদন মিত্র, এদের সঙ্গে নিয়ে কিন্তু মমতা একটা সময় বিরোধী রাজনীতির যে ছবিটা তৈরি করেছিলেন সেই ছবিটাকে 2011-এ মুখ্যমন্ত্রী করেছিল। মদন শিবির বদলালেন এবং বদলে সরাসরি আঙুল তুললেন অভিষেকের বিরুদ্ধে। বললেন অভিষেককে অনুরোধ করা হয়েছিল 6 মাস যেন তিনি এই তৃণমূল কংগ্রেসের সংস্রব ত্যাগ করেন, তারপরে দরকার হলে আবার তিনি ফিরে আসবেন, দল ততক্ষণে পুনর্গঠিত হয়ে উঠবে। ममता बनर्जी हम लोग का सबका लीडर थे, अभी भी हैं, उनका फोटो मेरा दिल में है। लेकिन हम लोग अभिषेक बनर्जी को बताए थे कि आप कुछ दिन के लिए आप छोड़ दीजिए, 6 महीने छोड़ दीजिए, 1 साल छोड़ दीजिए, हम लोग को पार्टी तो बनाने दीजिए और उसका बाद आप आके अपना सीट ले लीजिए। लेकिन उन्होंने इनकार कर दिया। उन्होंने बोला नहीं, हम पार्टी नहीं छोड़ेंगे। पार्टी डूब जा रहा है, नाव डूब गया है, करोड़ों आदमी मर रहे हैं, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी। ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए, ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा, चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। আমি ঠিক বুঝলাম না, মদন মিত্র বহুদিনের লোক, মদন মিত্রের একটা অন্যরকম জনপ্রিয়তাও আছে, এবং সেই জনপ্রিয়তা কেন আছে তাও আমি খুব ভালো জানি। মদন মিত্রকে আমি খুব কম দিন চিনি না। সেই মদন মিত্র বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করা হয়েছিল। হতে পারে দলের ভেতরের কোনো মিটিংয়ে এ নিয়ে তারা আলোচনা করেছিলেন, কিন্তু 6 মাস বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গ, 6 মাসের মধ্যে দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ, এইগুলোর অনেক প্রশ্ন আছে। এরকম মনে হতেই পারে যে মদন মিত্র এখন যেটা প্রয়োজন সেটা বলছেন। আর মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন কি থাকবেন না। যেখানে মদন মিত্র এই অবস্থাতেও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী মানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, অথচ মদন মিত্র বলছেন অনুরোধ করা হয়েছিল অভিষেককে, অভিষেক রাজি হননি। আসলে কি অভিষেককে বলছেন মদন মিত্র, অভিষেকের বিরুদ্ধে বলছেন? আমি কোনো উত্তর দেব না, উত্তরটা দিয়েছেন অধীর চৌধুরী। একটা কথা কেন বলছি না যে দিদির আশকারা ছাড়া, একেবারে আশকারা, দিদির প্রশ্রয় ছাড়া তার ভাইপো খোকাবাবু সে কি এগুলো করার সাহস পেত? তাই তাদের দলের নেতা যেটা বলছে সেটা আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। কারণ বাংলার মুখ্যমন্ত্রী সেদিন যিনি ছিলেন, তৃণমূল নেত্রী আজও যিনি আছেন, মমতা ব্যানার্জির প্রশ্রয়, আশ্রয়, তার প্রতি সমর্থন ছাড়া খোকাবাবু এত বড় জায়গায় কখনো যেতে পারত না। মমতা ব্যানার্জি তার দলের যারা মমতা ব্যানার্জির পরের ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের মধ্যে একজন ব্যক্তিত্বের নাম আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রভাব প্রতিপত্তিকে মমতা ব্যানার্জি সহ্য করতে না পেরে তাকে কি করে সাইজ করা যায়, যাকে বলে তাকে কি করে প্ল্যান করা যায়, তার প্রভাব কিছু করে কমিয়ে নেওয়া যায়, তার জন্য এটা একটা খাড়া করার প্রয়োজন হয়েছিল। সেই জন্যই খোকাবাবু সেদিকে উত্থান হয়েছিল। খোকাবাবুর উত্থানের কারণ মমতা ব্যানার্জি সে তার একক ব্যক্তিত্ব ছাড়া আর কাউকে নেতৃত্বে সে দেখতে চায় না। তাই সেদিন যখন
শুভেন্দু অধিকারী বাবু আজকে যিনি মুখ্যমন্ত্রী, তার যখন প্রভাব প্রতিপত্তি বাড়ছে তখন মমতা ব্যানার্জি ইনসিকিউর ফিল করেছিল, অসুরক্ষিত অনুভব করেছিল। তাই তাকে কাউন্টার ওয়েট হিসাবে তাকে কাউকে কোনো ব্যক্তিকে দরকার ছিল যাকে খাড়া করা যেতে পারে। তা মমতা ব্যানার্জির মনে হয়েছিল সব থেকে বড় বিশ্বস্ত ব্যক্তির নাম খোকাবাবু, তাই খোকাবাবুকে যুবা নাম দিয়ে মনে করে দেখুন নেতাজি হিসেবে যুবা নাম দিয়ে তাকে মার্কেটে খাড়া করে দিল। দেখুন অধীর চৌধুরী যা বলেছেন আর পরে বিকেলে ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন অদ্ভুতভাবে মিলে গেছে। মিলে সুর মেরা তুমহারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এদের ব্যাগেজ এইসব আছে, লাগেজ আছে, সেই জন্য এরা বাধ্য হয়েছে শিবির বদলাতে। পুলিশ এসে বলেছে হয় পুলিশের গাড়িতে উঠুন, না হলে অমুক শিবিরে যান। তো একটা জিনিস স্পষ্ট যে এটা ওই লাগেজ আর ব্যাগেজের ব্যাপার। তো লাগেজ আর ব্যাগেজের প্রশ্ন যদি ওঠে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার কাছে একটা লাগেজ হয়ে উঠছে? যদি মদন মিত্র বা বালু মল্লিক তাদের সন্তানদের কথা ভেবে আজকে তারা অন্য শিবিরে যোগদান করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো সেই একই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লাগেজ হয়ে ওঠা সত্ত্বেও অনেকদিন আগে একটা ছবি আমার মনে পড়ে গেল, তখন মোহাম্মদ আজহারউদ্দিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, সেই সময় তার সঙ্গে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সম্পর্ক নিয়ে হঠাৎ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা শুরু হয়, আর ক্রিকেট প্রেমীদের ভেতরেও। আর সেই সময়ের ভারত আরও বেশি কনজারভেটিভ ছিল, এই সম্পর্ক নিয়ে অনেক নেগেটিভ আলোচনাই হচ্ছিল। সেই সময়কার কথা টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় একটা ছবি ছাপা হয়, সম্ভবত মুম্বাই এয়ারপোর্টে বিমান এসে দাঁড়ানোর পরে আজহারউদ্দিন নামছেন, হাতে একটা সুটকেস, আর তার সঙ্গে সঙ্গীতা বিজলানি, যিনি তার সঙ্গেই সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছেন। তো এই ছবিটা নিয়ে কোনো বিতর্ক ছিল না, বিতর্ক ছিল এই ছবিটার যে ক্যাপশন। টাইমস অফ ইন্ডিয়ার কোনো একজন সিনিয়র এডিটোরিয়াল স্টাফ ক্যাপশন দিয়েছিলেন আজহার অ্যান্ড হিজ লাগেজ। বিষয়টা আদালত অবধি গেছিল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লাগেজ হয়ে উঠছে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে বড় বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন, তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আমি সেই প্রসঙ্গে পরে যাচ্ছি, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতগুলো ইম্পর্টেন্ট স্টেটমেন্ট যেগুলো তিনি বলেছেন তার বক্তব্যে, সেগুলো আপনাদের সামনে একটু আলোচনা করি। যেমন তিনি বয়সের প্রসঙ্গ তুলেছেন। আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। আর আপনারা তো জানেন আমার একান্তে বইতে অনেকদিন আগেই লেখা আছে যে আমরা জন্মেছিলাম হাসপাতালে নয় বাড়িতে। তাই আমাদের ডেট অফ বার্থ আমার দাদার সাথে ইভেন্ট সার্টিফিকেট অনুযায়ী 6 মাসের ডিফারেন্স আছে। তার মানে বুঝতেই পারছেন এটা পিতামাতারা দিয়ে থাকে, তাতে যেমন লোকসানও আছে তাতে লাভও আছে। অর্থাৎ কোথাও না কোথাও এরকম কোনো আলোচনা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে গেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ আর নেই। ন্যাচারালি আজকে যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তিনি যা 2011 বা 2010-এ 2008-এ 9-এ করতে পেরেছেন, সেটা তার পক্ষে 2026-এ এসে করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার বয়স নিয়ে আলোচনা করবেন না। কিন্তু দিদি, বিষয়টা তো শুধুমাত্র বয়সের নয়। যদি আলোচনা হয়ে থাকে তাহলে শুধু আপনার বয়স হয়ে গেছে বলে আপনি পারবেন না, এরকম ইনকমপ্লিট আলোচনা হয়ে থাকতে পারে যারা বিষয়টি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে মোটামুটি অজ্ঞ, তাদের মুখেই এটা মানায়। কিন্তু যারা এতদিন রাজনীতি করা, পোড় খাওয়া, আপনার সঙ্গেই রাজনীতি করা, আপনার লেফটেন্যান্ট হিসেবে রাজনীতি করা, তারা শিবির বদলানোর আগে এই আলোচনা করেছেন আজকে দিদির বয়স হয়ে গেছে তাই উনি পারবেন না। আমার মনে হয় না, আপনাকে হয় ইনকমপ্লিট ইনফরমেশন দেওয়া হয়েছে।
তারা হয়তো এটাও আলোচনা করেছেন যে সেই মমতা ব্যানার্জি নেই। আসলে বদলটা শুধু বয়সে নয়, আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় বদলেছে, পুরো সিন বদলেছে। সেটাকে আপনি বলতে পারেন ইংরেজিতে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা বাংলায় যদি বলি। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2008-এ 9-এ সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে আন্দোলন করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বাসযোগ্যতা 2026-এ এসে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমানসে সেই বিশ্বাসযোগ্যতা কি আছে? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোঝা নামাতে পারছেন না, কিন্তু এটা বুঝতে পারছেন যারাই দল ছাড়ছে তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করছে, তারাই বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। এমনকি যারা দলে আছেন, আপনি যাদের কথা বলছেন, আমার এতজন সাংসদ এখনো আমার সঙ্গে আছেন, তার মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে বলছেন তার জন্য আজকে দলের এই অবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝগড়া করছেন কুণাল ঘোষ, আপনাকে গিয়ে থামাতে হচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোঝা আপনি নামাতে পারছেন না। আপনি দাবি করছেন কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছে আর এরা পালাচ্ছে। 25টা 30টা কেস দেওয়া হয়েছে, সেটা সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছে, মোটামুটিভাবে সাধারণ মানুষ বুঝতে পারছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে অপশন নেই, তাকে লড়তেই হবে। একটা ব্যাপারে আমি আপনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত, সেটা হচ্ছে ওই ডিজের ব্যাপারটা। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু, আপনিও তো অনেক কথা বলেছিলেন, কই আমরা তো ইলেকশনে মিটিংয়ে বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে। তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নিই। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না, গণতন্ত্রে এটা হতে পারে নাকি? এ তো হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছেন, মুসলিনিকেও ছাড়িয়ে যাচ্ছেন, সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন অত্যাচারে এবং ধমক চমকে। একটাও তো ভালো কথা শুনি না। দেখুন, কোনো রাজনৈতিক সভায় গিয়ে রাজনৈতিক নেতা কে কি বলছেন সেটাকে আক্ষরিক অর্থে ধরে নিয়ে তার বিরুদ্ধে মামলা করা বা তাকে কাঠগড়ায় তোলার যে প্রচেষ্টা, এটা নিঃসন্দেহে রাজনৈতিক প্রচেষ্টা। এ নিয়ে আমি আপনার সঙ্গে একমত। এবং যেরকম প্রধানমন্ত্রীর কথা আমি বাদ রাখছি, কিন্তু অমিত শাহ বা বিজেপির অন্যান্য নেতারা যত আপনি নিচের দিকে আসবেন দেখবেন তত লাগাম ছাড়া ভাষায় তারা কথা বলেছেন। আর তৃণমূল কংগ্রেসও বলেছে। আপনার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এরকম ধরনের জনসভায় দাঁড়িয়ে হোদল কুতকুত জাতীয় শব্দ পর্যন্ত ব্যবহার করেছেন। এগুলোর যে কোনোটা নিয়েই যদি আক্ষরিক অর্থে আপনি দেখেন মামলা হওয়া সম্ভব। ফলে কে কোনো জায়গায় রাজনৈতিক সভায় গিয়ে মন্তব্য করেছেন তার জন্য তাকে টানা ছাঁচড়া করা, এটা এক ধরনের পলিটিক্যাল রিজন, মানে এটা রাজনৈতিক কারণেই তাকে টানা হচ্ছে, এটা মনে করার যথেষ্ট কারণ আছে। তবে আমি আপনাকে নিশ্চিন্তও করতে পারি, গলার স্বর দিয়ে প্রমাণ করে কাউকে শাস্তি দেওয়া হয়েছে এরকম উদাহরণ আমি খুঁজছিলাম। ইনফ্যাক্ট ওই কালীঘাটের কাকু, তার গলার স্বর নিয়ে কত কি হলো, সেই স্বর শেষ পর্যন্ত নাকি পাঠানো হয়েছে তার স্যাম্পল, তারপরে কি হলো, এভাবে কিছু হয় না। ও আলটিমেটলি এই মামলাতেও হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুই হবে না। আপনি অযথাই প্রসঙ্গে টেনশন করছেন। অ্যাকচুয়ালি যেটা দেখানো যাচ্ছে, যেটা জনতা দেখতে পাচ্ছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ নাগরিক, আর 5 জন নাগরিকের মতো। তাকে ডাকলে তিনি সুরসুর করে থানায় আসবেন, তাকে ডাকলে তিনি সুরসুর করে আদালতে আসবেন। আদালত যদি তাকে বলে হাঁ করো হাঁ করবেন, আদালত যদি তাকে বলে করো করবেন। গলার স্বর কিভাবে নেয় আমি ঠিক জানি না, যাই হোক, এইটা হচ্ছে আসল কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে অবস্থান করতেন, তার গাড়ি ধরে লোকে ঝুলতো, তার বডিগার্ডরা, তার সঙ্গে 40টা গাড়ি থাকতো, সেখান থেকে তাকে এই অবস্থানে নামিয়ে আনা, এটাই হচ্ছে আসল বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য জেলে যাবেন ওই ডিজের বক্তব্যের জন্য, আমার মনে হয় এটা অতিশয়োক্তি। কিন্তু আপনি
যদি ডিজের প্রসঙ্গ তুলে থাকেন, সেটা যদি আমার সঙ্গত মনে হয়, যুক্তিপূর্ণ মনে হয়, ঠিক একইভাবে আপনার বক্তব্যের যে অংশের সঙ্গে আমি সম্পূর্ণভাবে বিরোধী, যে অংশের সঙ্গে আমার কোন রকম মতের মিল নেই, তা হলো আরজি কর। যারা বলছেন কামদুনিতে আমি যাইনি, আর যারা বলছেন আমি আরজি করের কেসে যাইনি, তারা ভুল বলছেন। হতে পারে তাদের কাছে তথ্য নেই, আমি নিজে ছুটে গিয়েছিলাম। ঘটনা ঘটার সময় আমি ছিলাম ঝাড়গ্রামে, আমি নিজে ওখান থেকে আস্তে আস্তে গাড়িতে ফোনে কথা বলেছিলাম তাদের পিতা মাতার সাথে। কামদুনিতেও তাদের পরিবারের কাছে আমি ছুটে গিয়েছিলাম। এটা বলবেন না আমি যাইনি। এবং আরজি করের বাড়িতেও আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং তাদের জন্য আমি রাস্তায়ও নেমেছিলাম, অনশন মঞ্চেও গিয়েছিলাম, 3-4 বার মিটিং ডেকে তাদের সাথে কথাও বলেছিলাম। ভুলে যাবেন না, তথ্য কিন্তু সত্য কথা বলে। বলতে হয় বলুন, আমার কোনো আপত্তি নেই, কথা বলাটা তাদের অধিকার, তাদের স্বাধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের প্রসঙ্গ টেনে দাবি করেছেন তিনি গিয়েছিলেন, তিনি কথা বলেছিলেন। অ্যাকচুয়ালি সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছিল, সেই ক্ষোভটার কারণ এরকম ছিল না তিনি কেন যাননি বা কোথায় গেছেন, তিনি ফোন করেছেন কিনা, কারোর সঙ্গে কথা বলেছেন কিনা। প্রশ্ন উঠেছিল মানুষের মনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দোষীদের আড়াল করছে। এই প্রশ্নটার জবাব আপনার পক্ষে দেওয়া কঠিন। ফলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের কোনো বক্তব্য রাখেন যে আমি আরজি করে এই করেছি ওই করেছি, এতে আরো ফল খারাপ হবে। এই প্রসঙ্গ এড়িয়ে যাওয়াই ভালো। দোষীদের এই সরকার খুঁজে বার করতে পারে কিনা এবং তাদেরকে যথাযোগ্য শাস্তির মুখোমুখি দাঁড় করাতে পারে কিনা, শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে কিনা, এটা নিয়ে আজ থেকে 6 মাস বাদে হয়তো মানুষ কথা বলবেন। 8 মাস বাদেও নির্বাচন আছে, ছোট লালবাড়ির নির্বাচন আছে, পুরসভাগুলোর নির্বাচন আছে, তখন এই প্রসঙ্গ দরকার হলে তুলতে পারবেন। কিন্তু এখনই আরজি কর না তোলাই ভালো। তবে একটা কথা আপনি মনে করিয়ে দিয়েছেন, সেটা আমি একটু আমাদের দর্শকদের বলে রাখি, যে এর মধ্যে নিউ মার্কেটে পুজোর সময় বাজার করতে যাওয়ার অভিজ্ঞতা যারা আছেন, যাদের, তারা জানেন যে গিয়ে নামলেন, পরপর দোকান, সব দোকানের সামনেই লোকে দাঁড়িয়ে আছে, সেলস পার্সন, আর হাত ধরে টানছে, আমাদের এখানে আসুন, আমাদের এখানে অনেক ডিজাইন, আমাদের এখানে অনেক রকম কালার পাবেন, অপশান পাবেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক একই রকম অভিজ্ঞতা 21শে জুলাই শিয়ালদায় এসে নামলে, হাওড়ায় এসে নামলে হতে পারে। কারণ এবারে 21শে জুলাই একেবারে হরেক রকম বা হরেক রকমবার মতো তিনখানা 21শে জুলাই শহরে আছে, আর প্রত্যেকটাতেই আপনাকে আমন্ত্রণ জানানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আশঙ্কিত হয়ে সাবধান করেছেন, যারা আসল তৃণমূলের সঙ্গে থাকতে চান তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল বা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যে জায়গা তাদেরকে অ্যাসাইন করা হয়েছে সেখানেই আসবেন, অন্য কোথাও এদিক ওদিক চলে যাবেন না। বিড়লা প্ল্যানেটোরিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন, আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। আমাদের ভুল করে অন্য জায়গায় যাবেন না। পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয়, বাঁধ ভেঙে চলে আসবেন। এবং যে মানুষরা প্রতি বছর 21শে জুলাই শহীদ তর্পণ করেন, তাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, ওই দিনটা আপনারা আসবেন। ওই দিন আমরা 21শে জুলাই সহ সমস্ত শহীদদের আমরা স্মরণ করি। ফলে আপনারা যারা 21শে জুলাই কলকাতা শহরে আসতে চাইছেন এবং শহীদ স্মরণেই আসতে চাইছেন, আইদার আপনাদের ঠিক করে আসতে হবে রুট, অথবা আপনারা এসে কিন্তু ওই ধরনের পলিটিক্যাল সেলস পার্সনদের খপ্পরে পড়ে যেতে পারেন। প্রত্যেকেই আপনাকে বলবে যে আমরাই আসল, আর আমাদের কাছেই সব থেকে বেশি অপশন আছে। এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দোকানে যাবেন।